নমস্কার, আপনারা শুনছেন কণ্ঠস্বর। নমস্কার, আজ আপনারা শুনবেন কণ্ঠস্বরের প্রযোজনায় অন্তর্ধান অন্বেষণ। হাড় কাঁপানো শীতের এক সন্ধে, পলকা কুয়াশা মোড়া পরিবেশে কেমন একটা মন খারাপ করা শূন্যতা। ঘোষবাড়ির ছোট কর্তা ছেলের মোটর সাইকেলের পেছনে বসে ন্যাজার থানার এলেন। ছোট কর্তার মুখে একরাশ চিন্তার ছায়া, চোখে অনিশ্চয়তা। ঘোষবাবুদের পুকুরের নামেই গ্রামটার নাম ঘোষপুকুর, যেখানে গ্রামের বেশিরভাগ মানুষের কাছে অন্যের জমিতে শ্রম দিয়ে দৈনিক চাল ডাল জোগাড় করাটা কঠিন একটা প্রাত্যহিক লড়াই। সেখানে ঘোষ পরিবার বেশ অবস্থা সম্পন্ন, জমি জায়গা ভালোই আছে। আসলে এই গ্রামে আর্থিক মানদণ্ড এত নিচু যে যার নিজস্ব জমি আছে আর মাথার উপর এক ঢালাই ছাদ আছে তাকেই ধনী বলে গণ্য করা হয় এবং মান্য করা হয়। আবার তার ঘরে যদি দু একজন অসহায় মানুষ আশ্রিত বা আশ্রিতা থাকে, তাহলে তো পরিবারের মর্যাদা আর সম্ভ্রম প্রায় আকাশ ছোঁয়া। বহু কাল আগে বছর দশকের এক অনাথ মেয়ে ঝুনু এই ঘোষ পরিবারের আশ্রয় পেয়েছিল। কালের নিয়মে ঝুনু একদিন কৈশোর পেরিয়ে যৌবনে পৌঁছায়। এ বাড়ি থেকেই সম্বন্ধ করে তার বিয়ে দেওয়া হয় তার দ্বিগুণ বয়সের কোনো এক মদ্যপ ঘাটের মরার সঙ্গে। বিয়ের 5 বছরের মধ্যেই সিরোসিস অফ লিভারে আক্রান্ত হয়ে তার গঙ্গার প্রাপ্তি ঘটে। শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিধবা ঝিনু তার 2 মেয়ে উমা আর পরমার হাত ধরে ফিরে আসে ঘোষ বাড়ির আশ্রয়। ফরমাস খাটা, গবাদি পশুর ঘাস কাটা, গাব জাল দেওয়া, ধান সেদ্ধ করা, এসব করতে করতে বয়ে যায় প্রায় 20টা বছর। ঝুনুর ধকলে জীবন এসে পৌঁছায় প্রৌরত্বের কোটায়। উমা পরমার দরিদ্রকৃষ্ট, রূপচর্চাহীন চেহারাতেও হরমোন তার তুলি বুলিয়ে গেছে শাড়ির খাঁজে, কোমরের ভাঁজে। আয়নার সামনে দাঁড়ানো দুদণ্ড ফুরসাত, দিনলিপি তাদের দেয় না। কাজের ঝুড়ি আর হাতের ঘাম মুছতে মুছতে দিন রাত কেটে যায়। ইতিমধ্যে পৈতৃক ভিটে থেকে কিছুটা দূরে ঘোষপুকুরের পাশেই ছোট কর্তা নিজের বাড়ি করে স্ত্রী পুত্র নিয়ে চলে যায় বছর 5 আগে। বড় এবং মেজজন পৈতৃক বাড়িতেই সপরিবারে রয়ে যায়। নতুন বাড়িতে যাবার 2 বছর পরেই ছোট গিন্নিমা মারা যায়। ঝুনু, উমা এবং পরমার ও বাড়ি এ বাড়ি যাওয়া আসাটাই ছিল কাজের প্রয়োজন ভিত্তিক। ছোট কর্তা থানায় এলেন মিসিং ডায়েরি করতে, কারণ পরমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সকালবেলা থেকে। ছোট বাড়ির গরুর জন্য ঘাস কাটতে সকালবেলা মেয়েটা সেই যে ঘোষপুকুরের ধারে গিয়েছিল, সারাদিন কেটে গেলেও সে আর ঘরে ফেরেনি। শান্তশিষ্ট মুখচোরা যে মেয়ে মুখ তুলে কারুর সঙ্গে কথা পর্যন্ত বলে না, সে গেল কোথায়? পরদিন সকালে পুলিশ দড়িয়ে থেকে জাল ফেলালো ঘোষপুকুরে। লোকাল ডুবুরি নামলো, যদিও কোনোভাবে। আশ্চর্য ব্যাপার হলো সেদিন কিচ্ছু পাওয়া গেল না। অথচ পরদিন সকালে ওই পুকুরেই পরমার মৃতদেহ ভেসে ওঠে। পুলিশ এলো, জল থেকে ডেড বডি তোলাও হলো। গলায় ফাঁসের দাগ স্পষ্ট। ডেড বডি নিয়ে পুলিশের ভ্যান গাড়ি চলে গেল হাসপাতালের দিকে। সাদা গ্লাভস পরে পুলিশের লোকেরা আতশ কাজ হাতে নিয়ে পুকুর পাড়ে অনেকক্ষণ ধরে কত কিছু খোঁজাখুঁজি করল। 3-4 পর সকালে পুলিশ এসে গ্রামে ধোপার কাজ কারা করে সন্ধান করতে করতে নাড়ু দাসের ভাই, ভাইপো, ভাগনা, ভগ্নিপতি সহ পুরো ধোপা পরিবারকেই থানায় নিয়ে গেল। সারা গ্রাম তটস্থ। বলে কি
শেষকালে পরদিন সন্ধেবেলা ঘোষবাড়িতে পুলিশ এলো জিজ্ঞাসাবাদ করতে। ছোট কর্তা আর তার ছেলে বর্ধমানে বিয়ে বাড়ি গেছে। বিয়ে গতকাল মিটে গেছে, আজ তারা ফিরছে। মোটরসাইকেলে আসছে তো একটু রাত হবে। পুলিশ বলে গেল, আগামীকাল সকালবেলা আসবো। বাড়ির সবাই যেন উপস্থিত থাকে, বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলবে। সকাল হওয়ার আগেই বাড়িতে ফোন এলো। হ্যালো, হ্যাঁ নেসার থানা থেকে বলছি। বিমল ঘোষ আর অবিচল ঘোষ এ বাড়ির কে হয়? বড় ভাই অমল ঘোষ কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, মানে বিমল এবারই ছোট খোকা, মানে আমার ভাই, আর অবিচল আমার ভাইপো। কেন স্যার, কি কি করেছে ওরা? কাল রাতে ন্যাশনাল হাইওয়েতে অ্যাক্সিডেন্টে দুজনে মারা গেছে। বডি বর্ধমান জেলা হাসপাতালে রাখা আছে। অপঘাতে মৃত্যুর অভিঘাত, শোক, শ্রাদ্ধ শান্তি সামলাতে ঘোষ পরিবারে প্রায় 4-5 দিন কেটে গেল। আর পুলিশ এলো নোটিশ সার্ভ করতে। মানে কিসের নোটিশ স্যার? আগামীকাল বাড়ির লোকেরা, মানে বাড়ির লোককে আসলে বসিরহাট কোর্টে দুপুর 12টার সময় প্রপার্টি টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডে যেতে হবে। মানে মানে কি রকম স্যার? বড় মামাঝির কেসটা ইনভেস্টিগেট করতে গিয়ে আমরা যেসব জিনিসপত্র পেয়েছি সেগুলোর মধ্যে কোনোটাও আপনাদের পরিচিত কিনা সেটা চিনতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে। নির্দিষ্ট সময় পরমার দিদি উমাকে নিয়ে বাড়ির বড় কর্তা অমল ঘোষ উপস্থিত হলেন ম্যাজিস্ট্রেটের সামনে। টেবিলের ওপর সাজিয়ে রাখা হয়েছে 8-10টা বিছানার চাদর। দেখুন, এর মধ্যে কিছু চেনা পড়ছে। ভীত সন্ত্রস্ত 2 জোড়া চোখে কোনোটাই সঠিক ঠেকল না। ম্যাজিস্ট্রেট সাহেবের কথা শুনে ঘোষবাবু বললেন, চাদরটা একবার খুলে দেখা যাবে? চাদরটার প্রিন্ট এবং রং দেখে উমা চিনতে পারল এটা নাকি ছোট মামাদের বাড়ির বিছানায় পাতা থাকত। ছোট মামা অর্থাৎ তাদের ছোট ঘোষবাবু। কোর্টরুমের বাইরে অপেক্ষারত ইনভেস্টিগেটিং অফিসারকে দেখে সাদা সিধা অমলবাবু একরাশ উৎকণ্ঠা নিয়ে বলে চললেন, ওদের ওদের চাদরটা এখানে কি করছে স্যার? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ফালতু ঝঞ্ঝাট যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ঝঞ্ঝাটটা ফালতু নয় ঘোষবাবু, আপনি থানায় আসুন। ই বাবা, থানা? অমল ঘোষ জীবনে কোনোদিনও থানার দরজা মারায়নি। সারা জীবন চাষের মাঠ, পুকুর ঘাট, হাটের আড্ডা, এই ছিল তার জীবন, তার জগৎ। থানার সামনে পৌঁছে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। বুকের ভেতর এক ধরনের চাপা কাঁপুনি। থানার দেওয়ালের ভেতরে লোহার গড়াত, খাকি পোশাক পরা পুলিশের চলাফেরা, চড়া মেজাজ, সবকিছুই তার অচেনা, ভয়ে ধরানো। স্বগতোক্তি করলেন, এমন দিনও আমার কপালে লেখা ছিল। ইনভেস্টিগেটিং অফিসারের টেবিলে বসে কথা শুরু হলো। অফিসার বুঝিয়ে বললেন, জানেন নিশ্চয়ই, ধোপার বাড়িতে যা কিছু কাস্তে দেওয়া হয় তা একটা কোণে ওরা ইনডেলিবল ইঙ্ক দিয়ে ছোট্ট একটা মার্ক করে রাখে, যাতে করে বুঝতে পারে কোনটা কোন বাড়ি থেকে এসেছে। যে ধোপা আপনাদের বাড়ির কাপড় জামা কাচাকাচি করে সে এই চিহ্ন দেখেই সে আমাদের ইনফর্ম করেছে, আর কনফার্মও করে গেছে যে এটা বিমল বাবুর বাড়ির চাদর।
চাদরটা আসলে কি এতটাই গুরুত্বপূর্ণ স্যার? পরমার মৃতদেহ এই চাদরে মোড়া অবস্থায় পুকুরে ভেসে উঠেছে। এই বলেন কি স্যার? তবে যে শুনলাম গলায় গলায় দড়ি দাগ। কি করেছে কি হচ্ছে বাবা জানি না। ওদের ওদের বাড়ির চাদর, আর আর কার থেকেই বা জানা যাবে? বাপ বেটা দুজনেই তো। ওদের মৃত্যুটা জাস্ট অ্যাক্সিডেন্ট। হাইওয়ে দিয়ে রাত্রিবেলা দূরপাল্লার বাস, ভারী লরি, পেল্লাই ট্রাক সব শাঁ করে ছুটে যায়। কোনো একটা গাড়ি বিমল বাবুদের গাড়িতে ধাক্কা মেরেছে, সেটাই বোঝা যায়নি যে কোন গাড়ি। বর্ধমান পুলিশ বহুভাবে হাইওয়েতে লাগানো সিসিটিভি চেক করেছে, কোনোভাবেই ঘাতক গাড়িটাকে আইডেন্টিফাই করা যায়নি। না মিলল ছোট কর্তা আর তার ছেলের দুর্ঘটনার কুল, না হলো পরমার মৃত্যু রহস্যের কিনারা। থানার 19 কোটি ব্যস্ততার ভিড়ে হারিয়ে গেল ঘোষপুকুরের গ্রামের মুখচোরা মেয়েটার অর্ধ সমাপ্ত হত্যা তদন্ত। নথি স্তূপে চাপা পড়ে গেল তার আর্তনাদ। শৈত্যপ্রবাহে শুকিয়ে গেল সন্তান হারা মায়ের চোখের জল। শোকগ্রস্ত ঝিনুর জীবন থেকে কাজ করার সমস্ত উদ্যম হারিয়ে গেল। প্রতিদিন গরু চড়াতে নিয়ে যাওয়া গরুর ঘাস কাটা, কলসি করে দুবেলা টিউবওয়েলের জল বয়ে আনা, সবই করত বটে, তবে দম দেওয়া পুতুলের মতো। বড় মেয়ে উমার হাঁপালো চেহারা নিয়ে ঘুরে ফিরে বেড়ানোটা মায়ের দৃষ্টিতে এক অঘোষিত বোঝা হয়ে উঠেছিল। নমস্কার, আজ আপনারা শুনলেন অন্তর্ধান অন্বেষণ প্রথম পর্ব। গল্পে গল্পকথক, সূত্রধর এবং সমগ্র চরিত্রের কণ্ঠে সোহম। পোস্টার ডিজাইন করেছে শুভম। ছোট কর্তা এবং তার ছেলের দুর্ঘটনা এবং পরমার মৃত্যু রহস্য জানতে অবশ্যই শুনতে থাকুন অন্তর্ধান অন্বেষণের দ্বিতীয় পর্ব। এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, অর্থাৎ দ্বিতীয় পর্বে। নমস্কার।